যে নেপালকে সামলাতে কি ভারতের চীনের ওপর ভরসা করা উচিত? কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে যেভাবে আমেরিকা ঢুকে গিয়েছে, নেপালেও যদি সেটা হয় তাহলে চীনের ওপর কি ভারত ভরসা করবে? এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ভারত কি এক্ষেত্রে চীনকে ভরসা করবে? কারণ চীনের সঙ্গে অলির একটা দারুণ সখ্যতা, ভারতের সঙ্গে কিন্তু সেটা ছিল না। ওলি একটা পলিটিশিয়ান, তাকে নিয়ে খুব একটা ভেবে লাভ নেই। তাকে যারা স্টুচ করেছে তারা ভাববে। আমাদের কাছে জিনিসটা ভাবতে হবে আমাদের প্ল্যান অফ অ্যাকশন। আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে নিজেদের বর্ডার লাইনটাকে সিকিওর করা, আর নেপালের ক্ষেত্রে নেপালে যে আমাদের ইনভেস্টমেন্টগুলো আছে সেইগুলোকে সিকিওর করা। এই ইনভেস্টমেন্ট সিকিওর করার সময় চীনেরও ইনভেস্টমেন্ট আছে, আমাদেরও ইনভেস্টমেন্ট আছে। এই দুজনের ইনভেস্টমেন্টটার একটা অ্যালাইনমেন্টটা প্রয়োজনীয়, আমাদের মানে মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজনীয়, যে আমরা আমাদের ইনভেস্টমেন্টগুলোকে সিকিওর করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি। তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে যে এই যে অরাজকতার যে জিনিসটা চলছে এটাকে কন্ট্রোলে আনার জন্য বিভিন্ন রকম অবজারভেশন, যেটা আর্মিকে বা যে দায়িত্বটা নিচ্ছে, কন্ট্রোলটা নিচ্ছে, তাদেরকে সরকারিভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোডিয়ামের মাধ্যমে জানানো, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রকম ডাইরেক্টিভসের মাধ্যমে তাদের ক্লিয়ারলি জানানো যে তাদের যে প্লান্টগুলো আছে, আমাদের বহু ইনভেস্টমেন্ট প্লান্টস আছে, ওখানে এনার্জি হাবস আছে, সেইগুলোকে যেন সিকিওর করা হয়। কারণ নেপাল এরকম নয় যে এই ঝামেলাটার পরে নেপাল পুরো একদম ধ্বংসস্তূপ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না মানচিত্রে, এরকম তো নয়। নেপাল থাকবে, সেখানে মানুষজনও খেয়ে বাঁচবে। এই খেয়ে বাঁচার জন্য যে ইনভেস্টমেন্টগুলো করা হয়েছে, ওই ইনভেস্টমেন্টগুলো ধূলিসাৎ হয়ে গেলে কিন্তু ওটা ফিরে পেতে অনেক দিন সময় চলে যাবে। সেই জায়গাটা দাঁড়ানোর জন্য ভারতকে চীনকে সাথে নিয়ে ভাবতে হবে। তার মানে এই নয় যে চীনকে কেন্দ্র করে ভাবতে হবে। আমি যদি একটা রাস্তা দিয়ে যাই, অন্ধকার থাকে, যার হাতে টর্চ আছে তাকে আমি সাথে নেব, এটা আমার স্বাভাবিক চেতনা। তার মানে এই নয় যে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে একা পারবো না, কিন্তু এই রাস্তা দিয়ে একা হাঁটাটা বোকামো। তার জন্য যার হাতে টর্চ আছে সেই টর্চওয়ালা লোকটাকে সাথে নিয়ে যাওয়াটা। চীনের টর্চের আলো যদি আমরা দেখি বা চীনের পথে যদি আমরা পা বাড়াই, তিব্বতের ঘটনা, আকসাই চীনের ঘটনা। চীনের পথে পা বাড়াতে বলিনি, কিন্তু আমি বলেছি পথ দিয়ে হাঁটবো আমি, সাথে চীনকে রাখাটা বুদ্ধিমান। বন্ধুর, যথেষ্ট বন্ধুর চীনের পথ না, একদম নয়, একদম নয়। আমি আবারও বলছি, বারবার বলছি, চীনের সাথে ভারতের এখন যে সম্পর্কটা ঘটছে, দ্যাট ইজ রিলেশনশিপ অফ অ্যালাইনমেন্ট। এই ফ্রেন্ডশিপ তত্ত্বতে আমি বিশ্বাসী নই কোনো রকম। আমি ব্যক্তিগতভাবে, আমি অন্য দায়িত্ব তো নিতে পারবো না, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, ফ্রেন্ডশিপ বলে কোনো তথ্য ফরেন অ্যাফেয়ার্সে হতে পারে না। সবটাই সমীকরণ ভিত্তিক। সমীকরণ। একটা দেশ মনে করছে অন্য দেশকে এই পার্টিকুলার অবজেক্টিভে সাথে রাখলে আমার সুবিধা। আমি পথের এক্সাম্পলটা দিলাম কেন, অন্ধকার রাস্তা দিয়ে যদি আমি হাঁটি, সাপ, কোপ, গুলি, গালা যা কিছু তো আমার মৃত্যু করতে পারে। তার জন্য আমি সাথে একটা লোককে নিচ্ছি যার হাতে একটা টর্চ। কিন্তু অতীত তো ভীষণ তিক্ত, অতীত তো ভীষণ তিক্ত। এমনকি অরুণাচল প্রদেশ, তিব্বত, আকসাই চীন, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কি আমরা নেপালে ভারতের একদম গায়ে ঘেঁষা, এই গায়ে ঘেঁষা একটা জায়গাকে নিয়ে আমরা চীনের আলোয় কি রাস্তা দেখে যাওয়াটা আমরা ঠিক করব? অতীত ঘাটতে গেলে তো গোটা অতীতটাকে ঘাটতে হবে। সেখানে আমাদের 300 বছরের ব্রিটিশ রাজ ছিল, সেই 300 বছরের ব্রিটিশ রাজের যে ইউকে আছে তাদের সাথে আমাদের দুর্ধর্ষ সম্পর্ক, তাহলে কি রাখবো না সেই সম্পর্ক? পয়েন্টটা হচ্ছে অতীত থাকবে, অতীত থাকবে এজ অ্যান আর্কাইভ। অতীতকে সাথে রাখবো, অতীতটা মাথায় রাখবো, অ্যাকশনে নয়। অ্যাকশনটা আমি বুদ্ধি করে সেরকম অ্যালগোরিদমই সাজাবো যে অ্যালগোরিদমটা আজকের জন্য আমার বাস্তবিক। আমি মানছি চীনের সাথে আমাদের অ্যালাইনমেন্টের অনেক রকম ইফস অ্যান্ড বাটস আছে, তার মানে এই নয় আজকের ডেটে অ্যালাইনমেন্টে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। আজকের ডেটে চীনের সাথে আমাদের স্ট্রং অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্লোবাল সাউথের যদি আমি কনসেপ্ট দেখি, বিআরআই এর যদি কনসেপ্ট দেখি, যদি রাশিয়া কেন্দ্রিক যে একটা মাধ্যম তৈরি হচ্ছে সেটাকে যদি দেখি, ইকোনমিক একটা হাব তৈরির কনসেপ্ট দেখি, সেখানে চীন আর ইন্ডিয়ার অ্যালাইনমেন্টটা প্রয়োজনীয়। এখানে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা এইসব কোনো জায়গা নেই। সিম্পল কথা, আমি চীনকে নিয়ে এখানে এগোলে আমার ফায়দা আছে। চীনও ভাবছে সেটাই, যে ভারতকে নিয়ে যদি আমি এগোই, ছোট ছোট আমাদের যে ডিসপুটগুলো আছে যদি ওটাকে মিটিয়ে ফেলে ভারতকে নিয়ে এগোই, তাহলে আমার ফায়দা আছে। এখানে যদি আমেরিকার সাথেও একই ঘটনা ঘটতো আমাদের, সেখানেও কিন্তু বন্ধুত্বর কোনো কনসেপ্ট নেই। বন্ধু কথাটা সিভিল কথা, বা ডিপ্লোমেসিতে তার কোনো রকম কোনো স্থান নেই। এটা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তব, যে আমাদের মানতে হবে আমরা দেশের স্বার্থের জন্যে যেটা করা প্রয়োজনীয়, ভারতবর্ষ কেন যে কোনো দেশ তার কূটনৈতিক পদক্ষেপটা তার উপরে নির্ভর করেই নেবে।
এবং সেটা আজকের ডেট হিসাবে যদি আমি দেখি, সেখানে আমার পুরনো কথাটা ভুলে গিয়ে এখনকার ডেটে চীনকে সাথে নিয়ে এগোনোটা ফায়দামন্দ, যেটাকে বলা হয় লাভ। কিন্তু আসিফ মুনির যখন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বারবার করে এই ইস্ট ইস্ট বলে কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্প সেখানে বসে বসে শুনছেন এবং পূর্ব দিক থেকে অ্যাটাকটা আসতে পারে। আমরা হয়তো ভেবেছিলাম যে বাংলাদেশ থেকেও হয়তো কোনো একটা কিছু ঘটতে পারে বা বাংলাদেশ থেকে প্রতিহিংসা পরায়ণমূলক কিছু একটা হতে পারে, কিন্তু নেপালটা যে এরকম পরিস্থিতি হবে তখনও বোধহয় বোঝা যায়নি এতটা। তাহলে আসিফ মুনির কি করে জানছে? ভালনারেবিলিটি সবসময় থাকবে। ভালনারেবিলিটি এই রকমের দেশকে ব্যবহার করেই করা হয়। আজকে আমি যেটা বলতে গেছিলাম আগের খণ্ডে বলতে পারলাম না, সেটা হচ্ছে লিবিয়া, সিরিয়া, এই সব জিনিসের ইতিহাসগুলো দেখো একই টাইপের। আমরা ইজিপ্টও দেখেছি, ইজিপ্ট একই প্যাটার্ন, এমনকি শ্রীলঙ্কা বেঁচে গেছে বলে তুলনামূলকভাবে শ্রীলঙ্কা ইজ এ সার্ভাইভার, কিন্তু শ্রীলঙ্কারও একই প্যাটার্ন ছিল। পাকিস্তান আজকের ডেটে এমন একটা টুল যেটাকে ব্যবহার করা হচ্ছে, যেখানে মাটি কোপাতে হবে একটা কোদাল ব্যবহার করতে হবে, তো সেই কোদালটা বলতে পারো একটা সামাজিক স্তরে একটা কোদাল রাখা আছে, কোদালটা পাকিস্তান। এবং এই কোদালটা বারবার হাতে তুলে যে কোপাচ্ছে সেই লোকটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দেশ, যেই দেশটা এই কাজগুলো করে একটা মডেল ইকোনমিক লাইনকে নষ্ট করে দিতে চাইছে। এই ইকোনমিক লাইনটা যদি তৈরি হয়, এই ইকোনমিক লাইনের মাঝখানে রিপিটেটিভ বাণিজ্য হয়, তাহলে ধরা যায় যে 29-এর মধ্যে তাদের কোনো বড়সড় প্রবলেম আসতে চলেছে। এই প্রবলেমের লাইনটাকে আটকানোর জন্য তারা চীনকে, ইন্ডিয়াকে ফারাক, তাদের মধ্যে ডিফারেন্স রাখাটা প্রয়োজনীয়। তার জন্য তারা ইন্ডিয়া রাশিয়ার মধ্যে ডিফারেন্স রাখাটা প্রয়োজনীয়। তার জন্য তারা চীন এবং তাইওয়ানের মধ্যে ডিফারেন্স রাখাটা প্রয়োজনীয়। এই যে এশিয়া অ্যান্ড গ্লোবাল সাউথে যে ঝামেলাগুলো হচ্ছে, এই ঝামেলাগুলোকে জিয়ে রাখাটা ভীষণ প্রয়োজনীয়। কারণ এই ঝামেলাগুলো কোনো কারণে যদি প্যাসিফাই হয়ে যায়, তাহলে কিন্তু একটা ইকোনমিক ট্রেড রুট তৈরি হবে। এই ট্রেড রুটের জন্য কোনো একটা পার্টিকুলার দেশ, মানে এটা কি সেই পুরনো ব্রিটিশ রুলের কথা আপনি বলছেন, ডিভাইড অ্যান্ড রুল? অফকোর্স দ্যাট ইজ দ্য মাদার লাইন। অ্যাকচুয়ালি ওটাকে নির্ভর করেই কিন্তু ব্রিটিশদের মুখ থেকে বেরিয়েছে, বেচারারা ফেসে যায়। কিন্তু ওটাকে নির্ভর করেই কিন্তু আমেরিকার তুমি ডিপ্লোমেসি দেখো, আমেরিকার ডিপ্লোমেসিতে এটা কিন্তু খুব বেসিক লাইন। যে কোনো জায়গায় যায়, গিয়ে কি বলে, তোমার বাড়িতে আমি থাকতে গেলাম, গিয়ে কি করলাম, কিছুদিন থাকলাম, থাকার পরে তোমাকে আমি বললাম তুমি লোকটা ভীষণ অসভ্য। প্রথমে গেলাম আত্মীয় স্বজন হিসাবে, তারপরে বললাম তুমি লোকটা অসভ্য, তুমি জানো না তোমার বাড়ি কীভাবে পরিষ্কার রাখতে হয়, তাহলে তোমাকে দিয়ে তোমার বাড়ি পরিষ্কার করাচ্ছি আর আমি পায়ে পা ফেলে বসে আছি। এরকম করে 1 মাস কাটালাম, কাটানোর পরে আস্তে আস্তে তোমাকে বললাম এবার বাড়ি ছেড়ে যাও, তো তুমি বাইরে গিয়ে কাজবাজ করো, আমি কি রোজ রোজ যেন বসে থাকবো, খাবো না? এইবার তোমাকেই জ্ঞান দিতে শুরু করলাম তোমার বাড়িতে থেকে। তারপরে এরমভাবে তোমার বাড়ির সব শস্য শ্যামলা যা যা আছে তোমার রিসোর্স সব শুষে খেলাম, লাইন আপ বানিয়ে ফেলে 1 মাস 2 মাস বাদে বললাম যে ম্যাডাম আপনি খুব অসভ্য, আপনার পুরো বাড়ির লোক অশিক্ষিত, তারা সবসময় ঝামেলা পাকায়, আমি শান্তির খোঁজে আবার বেরিয়ে পড়লাম বলে অন্য দেশে ঢুকে পড়লাম। এটা কি কোনো কারণে তোমার মনে হয় যে কোনো সেন্সেবল ডিপ্লোমেসির পার্ট? নো, এটা অ্যাবসলিউট হাঙ্গার, এক রকমের গ্রিড। প্যাটার্নটা কিন্তু একই রকম। অ্যাবসলিউটলি। আমি আজকে